স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। জাতীয় ঐক্যের প্রয়োজনে দেশের প্রধান দুটি দলের কাছে আসার গল্প আর বাস্তব রূপ পায়নি। ঈদের পর রাজনীতি দেখাচ্ছে সেই পথ। এসব নিয়ে আজকে আলোচনা পুনর্মিলনী। কথা বলতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। স্বাগত আপনাদের। জনাব শাহজাহান খান, আমি দেখছিলাম যে ঈদের আগে পরে যখন যাত্রীরা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিলেন তাদের নিজ নিজ জায়গায় এবং ঢাকা থেকে যখন ছেড়ে আসছেন, দুটি অবস্থাতে তারা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হয়েছেন, আটকে থাকছেন অনেক সময়। এই সময়টায় যখন আপনার কাছে খবরগুলি আসে তখন আপনি কি করেন বা কি উদ্যোগ নেন একটু জানতে চাই। যে ব্যক্তিগতভাবেও তো অনেকে নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ করে। অবশ্যই যোগাযোগ করে এবং তাদের অনুভূতি আমাকে জানায়, সমস্যা কি আছে তাও জানায়। তবে ভোগান্তির কথা বলেছেন, আসলে যে একটা অস্বাভাবিক অবস্থায় যখন মানুষ পড়ে তখন কিন্তু কিছু ভোগান্তি হবেই এবং সেটা মেনে নিতে হয়। যেমন আমরা যখন ঈদের সময় এই ভোগান্তি, দুর্ভোগ সেগুলো উপেক্ষা করে যখন মায়ের কোলে ফিরে যাই তখন কিন্তু একটা আনন্দ পাওয়া যায়। তা আমি মনে করি এই ভোগান্তি এক ধরনের আনন্দ, সেটা হলো যাওয়ার পথে, ফিরতি পথে ভোগান্তির একটু কষ্ট। নিষ্ঠুর কথা হলো কিনা ভোগান্তিটা আনন্দ? ভোগান্তির মধ্যে কিন্তু একটা আনন্দ ভোগান্তির মধ্যে অবশ্যই আছে। আমি যে এই যে কষ্ট করে মায়ের কাছে, আমার আত্মীয় পরিবারের কাছে যাচ্ছি, আচ্ছা, এইটার একটা কিন্তু আনন্দ আলাদা। এবং আপনি কি বলতে পারবেন ভোগান্তিটা না থাকলে কি আনন্দটা কমে যেত? না, ভোগান্তি আপনি এই ভোগান্তি কিন্তু কমবে না। এই ভোগান্তি কমার না, এই ভোগান্তি কমবে না। এই জন্য যে আপনার যে স্বাভাবিক অবস্থায় যে যাত্রী চলাচল করে তার চাইতে 10-20 গুণ যাত্রী চলাচল করে এই দুটি ঈদে। এখন আপনার এই ভোগান্তি কমানোর জন্য যে রাস্তা, যে নৌযান, যে সড়ক পথে যে গাড়ি, এগুলো কিন্তু এবং রেল ইত্যাদি কিন্তু অত ওই পরিমাণে থাকার এবং সেটা পাবলিক সেক্টরে নেই। আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি কি হজ করেছেন বা উমরা করেছেন? না। তাহলে আপনি বুঝবেন যে হজের সময় গিয়ে দেখবেন যে সৌদি আরবে হাজার হাজার গাড়ি মানুষকে সার্ভিস দিচ্ছে, সেবা দিচ্ছে। আর ঠিক তদ্রুপ যখন ওমরায় আপনি যাবেন তখন দেখবেন হাজার হাজার গাড়ি ডিপোতে বসে আছে। এটা কিন্তু সব সরকারি অ্যারেঞ্জমেন্ট। আমাদের সরকারি অ্যারেঞ্জমেন্টে যা, এগুলোও কিন্তু আমরা ঈদের সময় অন্যান্য সময় কিন্তু এগুলো ডাবল ট্রিপ, আপনি জানেন যে লঞ্চ এখন ডাবল ট্রিপ, যেমন 40-50 ট্রিপ কিন্তু এখন দক্ষিণাঞ্চল থেকে এদিকে আসছে। কিন্তু স্বাভাবিক সময় কিন্তু তা নয়। স্বাভাবিক সময় আপনি 20-25-30 হ্যাজ পাবেন, এখন পাবেন একেবারে 60-70 ট্রিপ পর্যন্ত আপনি পাবেন যে আপনি এই মানে এই লঞ্চগুলো একটা রুট থেকে। স্বাভাবিকভাবে এই যে অস্বাভাবিক অবস্থাটা, এইটার কারণে কিছু ভোগান্তি হবে। আর আপনি যেটা বলেছেন, মানুষ কিন্তু আমাকে বলে, যেমন মনে করেন যে সিরিয়াল মেনটেন করছে না, এখানে কিছু চাঁদাবাজি হচ্ছে, সেগুলো যেমন বলে। আবার এমনও বলে অনেকে, ভাই এই লঞ্চটা কিন্তু ওভারলোড হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেন। এমনও আমি কাজ করেছি, ওই লঞ্চ ধরে এনে কোস্টগার্ড দিয়ে সেই লঞ্চ ধরে এনে প্যাসেঞ্জার সংখ্যা কমিয়ে আবার ছেড়েছি। আচ্ছা, সেই কাজটিও করেছি। যে কারণে আপনার কিন্তু আল্লাহর রহমতে, যেমন আমার বন্ধু জয়নুল আবেদিন ফারুক, তাদের শাসন আমলে যেখানে সর্বোচ্চ লঞ্চ দুর্ঘটনা হয়েছিল 31টা এক বছরে, আর এক বছরে হয়েছিল সর্বনিম্ন 20টা, আর আমাদের সরকারের সময় সর্বোচ্চ হয়েছিল 16টা, আর গত 2015 সালে হয়েছিল 2টা। লঞ্চ দুর্ঘটনার কি মানে না হওয়ার ক্রেডিটটা কি আপনি? আমি নিতে চাই। এই জন্য এই যে 9 মাস গেল না, জি, এই 9 মাসে আল্লাহর রহমতে লঞ্চ ডুবি হয়। আচ্ছা, এটাই হলো আমার না, আমি যেটা জানতে চাইছিলাম যে লঞ্চ দুর্ঘটনা না হওয়ার কৃতিত্ব কি এই সরকার নিতে পারে কিনা? অবশ্যই, এবং সেই জন্য লঞ্চ দুর্ঘটনার দায় কি সরকার নেয়? অবশ্যই দেবে না কেন? সাধারণ কি নেন যদি আমরা এই দায় নিয়ে কি করব? আমি বলি যে আমরা দায় নিয়ে আমরা তদন্ত করি। তদন্ত করে যে ত্রুটিগুলো আমাদের সামনে আসে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। আচ্ছা, যে কারণ না আপনাকে তো বুঝতে হবে, যে কারণে এই যে 9 মাস গেল, আমরা ঘোষণা করেছি আল্লাহর রহমতে আমরা 2016 সাল হবে একটি লঞ্চ ডুবি মুক্ত বছর, লঞ্চ ডুবি মুক্ত বছর। আচ্ছা, আমরাও সেটি নিশ্চয়ই আশা করব। আমি জনাব জয়নুল আবেদিন ফারুক, আপনার কাছে আমি মূল প্রশ্নে যাওয়ার আগে একটি প্রশ্ন জানতে চাই যে এইবার ঈদ গেল 6 দিন আগে, গত মঙ্গলবার ঈদ গেল, সেজন্য আপনাকে ঈদের শুভেচ্ছা জানাই এবং জানতে চাই যে এবার ঈদে আপনি আওয়ামী লীগের কোনো নেতা কর্মী কাছ থেকে কোনো দাওয়াত পেয়েছেন কিনা বা নিজে গিয়েছেন কিনা? আমি সেটি দিয়ে আপনাকে শুরু করতে চাই আমার প্রশ্নটি পরে। খালেদ মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমার বন্ধুবার শাহজাহান খানকে অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা সবাইকে। দেরিতে হলো। জি,
কিন্তু একটু আগে আমার শাহজাহান ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম যে দায় দায়িত্ব অ্যাক্সিডেন্ট কৃতিত্ব উনি বলছিলেন যে 9 মাসে একটি ঘটনা ঘটেছে। 31 বার আওয়ামী লীগের বিএনপির সময় 16 বার আওয়ামী লীগের সময় ভালো, এগুলো উঠিয়ে ধরেছেন ভালো। তবে যে প্রশ্নটা আপনি প্রথমে করেছেন ঈদ সবার জন্য, রাজনৈতিক অঙ্গনে আমি যদি ঈদের দিন বা ঈদের পরের দিন ওনার বাসা যাই, উনি আমার বাসায় আসেন, এটা যেন একটা কেমন কেমন ভাব নেতা কর্মীর মধ্যে হয় যে শাহজাহান খান, জয়নাল ফারুক একজন এই তীরে আরেকজন ওই তীরে, আবার ঈদের দিন এক হয়ে গেছে, কারণ কি কোনো রহস্য? সে কারণে আপনার প্রশ্নের উত্তর সরাসরি যে আমি দীর্ঘ 5 বার এমপি হওয়ার সৌভাগ্য হয়েছে, কয়েকবার ক্ষমতা হচ্ছিলাম, কিন্তু কোন আওয়ামী লীগের বন্ধু আমার বাড়িতে আসে না, আমি আওয়ামী লীগের কোন নেতার বাড়িতে না, সেটা হলো এটা আসলে আমার আর তার দোষ না, এটা রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে যে আমি আপনার বাসায় না গেলেই ভালো। সেই জন্য আমি মনে করি যে এটা থাকা উচিত না। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি এটা যতটুকু বিশ্বাস করি, ছাত্র রাজনীতি থেকে শুরু করে যেটা আমি অতীতে দেখেছি, যে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন বটগাছ ছিল, বটতলা, তখন যে আমাদের ছাত্র ইউনিয়ন এখন সেই সম্পর্ক দেখি না। এখন ছাত্রদল উঠতে পারে না ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র লীগের জন্য, আর বিএনপি ক্ষমতা থাকলে সে একই রূপে ধারণ করে, সে কারণটা আমি খুঁজে এখনো পাইনি। এবং সেটা পলিটিক্যালি আপনাদের একটু ক্ষতির কারণ হতে পারে যদি আপনারা, সেটা আমার বয়স্ক নেতারা বা আমার প্রবীণ নেতারা আমার চেয়ে অনেক বুঝবেন, কারণ উনি মাননীয় মন্ত্রী, আমি এলাম, ওনার এখনো মন্ত্রিত্ব হওয়ার সৌভাগ্য আমার হয় নাই, যে কারণে অনেক কথার উত্তর ওনার সাথে দিতে পারি না। ফারুক ভাই, আমি তাহলে মূল রিফাত আমিনের ছেলে রাশেদ, তাকে আজকে গ্রেফতার করা হয়েছে। তো আপনি কি এটাতে দেখেন কিনা যে আইন এবং বিচার বিভাগ তার ঠিক মতো পথে চলছে? বিচার বিভাগ নিয়ে কথা বলাটা আমি মনে করি, বা আমি যদি বলি যে পুলিশের কাজ ঠিক মতো করছে, পুলিশ এমপিদের গ্রেফতার করে নিয়ে আসছে। আমি আপনার কথার উত্তরটা একটা করে আমি উত্তর দিচ্ছি। আমার বন্ধু শাহজাহান সাহেব ওইটা হয়তো খণ্ডন করবেন। বিষয়টা হলো রাজনীতি, সরকার কে পরিচালনা করছেন, বাংলাদেশের সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মতে আওয়ামী লীগ। আমরা বলছি যে 2014 সালের নির্বাচন সাংবিধানিক মোতাবেক হয় নাই, কারণ নিবন্ধিত রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি অংশগ্রহণ করে নাই। আমাদের যুক্তি একটা, ওনাদের পাল্টা যুক্তি এটাতে থাকতে পারে। বিষয়টা হলো আপনি বলেছেন আইনের শাসনে পুলিশ এবং বিচার বিভাগ যত কাজ করেছে। আপনার প্রশ্নের উত্তর আমি বলতে চাই যে বিষয়টা হলো রানা সাহেব, যে বর্তমান সংসদ সদস্য, ফারুক হত্যা মামলায় উনি এজাহারভুক্ত আসামি। সেই কারণে আমরা অতীতেও দেখেছি এই ক্ষমতার আমলে রনিকেও আপনাদের একটা টেলিভিশনের বিষয়, একটা টক শো বা কি একটা কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। যাক, সেই কারণে আমি এটা উল্লেখ করতে চাই না, সেখানে তাকে জেল খেটতে হয়েছে। আজকে আওয়ামী লীগ আমলে রানার যে অত্যাচার বা যে হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত কারণে তাকে আজকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে। এটা নামঞ্জুরটা আমাদের হ্যাবিট চলে গেছে, আমরা যখনই যাই তখন নামঞ্জুর করি কারাগারে। বিচারে আওতায় যখন আনা হয়েছে, বিচার নিজস্ব গতিতে চলবে। কিন্তু বিচার বিভাগ নিয়ে আমরা যে কথাগুলো বলি, সেই কথাগুলো আওয়ামী লীগের বন্ধু শাহজাহান খান আমি মনে করিয়ে দিতে চাই যে এক সময় আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন হাইকোর্টের বিচারপতিদের এজলাসেও দরজাও লাথি মারা হয়েছে। হাইকোর্টের সামনে ঈদগাহ, যেখানে জাতীয় ঈদগাহ হিসেবে পড়ে, সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়েছিল। সে কারণে আমি এটা উদাহরণটা এই জন্য দিতে চাই, বিচার নিজস্ব গতিতে চলুক, বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটা আমাদের কাম্য। সেখানে আমি মনে করি যে আজকে রানাকে যেটা করেছে, বিচারক মনে করেছে রানা জামিনযোগ্য না, তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবার রুমান নামে আমাদের মহিলা এমপির এক ছেলে যে কাণ্ড কীর্তি করেছে, পত্রিকায় যেটা দেখেছি, তার নিজস্ব দলের প্রতি না, শুধু জনগণের প্রতি, সেটাও তাকে আইনের আওতায় আনা হবে বলে আমি বিশ্বাস করি। আমি জনাব শাহজাহান খানের কাছে জানতে চাইবো যে দুজনকে কথা আমরা আলোচনা করছি, সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং রাশেদ সারোয়ার রুমন, তারা দুইজনই কিন্তু যেটাকে বলে হচ্ছে, আমানুর রহমান খান রানার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলা,
যিনি আওয়ামী লীগেরই একজন সদস্য এটাই হলো এবং আওয়ামী লীগের যুবলীগের কৃতিত্ব নাকি যে যুবলীগের একজন সংসদ সদস্য অথবা উপজেলা চেয়ারম্যান অথবা যে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি যদি কোনো অপরাধ করে তাকে ক্ষমা করতে হবে বা তাকে গ্রেপ্তার করা যাবে না, এটা কিন্তু আওয়ামী লীগ নীতিগতভাবে বিশ্বাস করে না। যে কারণে আওয়ামী লীগের লোকও কিন্তু গ্রেপ্তার হয়েছে, এই দৃষ্টান্ত কিন্তু আমাদের আছে। আপনি কি মনে করেন যে এই গ্রেফতার করাটা 2 বছর আগের এই ঘটনাটা কিন্তু 2013 সালের? হ্যাঁ, হতে পারে, কিন্তু এই গ্রেফতার করাটা আসলে মিডিয়ার চাপের কারণে, কারণ 2013 সালে 18 জানুয়ারি এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। আপনি যদি ফাইনাল রিপোর্টের কথা বলেন সেটাও 2014 সালে প্রায় শেষ ভাগেই এটি চলে আসছে। তাকে গ্রেফতার করার ক্ষেত্রে যে দেরিটা, সেটা আমি তো যেটা মনে করি যে ফাইনাল রিপোর্ট কি হয়েছে, আমার বিস্তারিত এই মামলা সম্পর্কে আমি জানার সুযোগ হয়নি। এমনি কি তবে আমি যেটা মনে করি সেটা হলো যে বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলছে এবং সে ব্যাপারে কিন্তু সরকার বিচার বিভাগকে মানে খবরদারি করা অথবা তাকে নিয়ন্ত্রণ করা এই চিন্তা করে না। যে বিচারপতিদের দরজায় লাথি মারার কথাটা বলেছেন ঠিকই, কিন্তু কে মেরেছিল আপনি নিশ্চয়ই ভুলে যান না। আমি সামনে ছিলাম, ভুলে গেলে আপনি ভুলেননি। আমি সামনে ছিলাম। তৎকালীন ওনাদেরই একজন যোগাযোগ মন্ত্রী ছিলেন নাজমুল হুদা সাহেব। মেরেছেন, মিলেমিশে মেরেছেন। কারণ আমি সামনে ছিলাম, আমি ঘটনাটি কভার করেছি। ওনারা দরজায় লাথি মেরে এখন আমাদের ঘরে উদের ঘরে চাওয়ার চেষ্টা করছে। তবে একটা জিনিস আপনি ভালো কথা বলেছেন, ঈদের সময় আপনার আমাদের যে আজকাল যে শুভেচ্ছা বিনিময় হয় না অথবা একটু সাময়িক খাওয়ার জন্য একে অপরের কাছে যাওয়া হয়, এটা অত্যন্ত দুঃখ এবং বেদনাদায়ক। কিন্তু আপনি কেন ফারুক ভাইকে দাওয়াত দেন না সেটি একটু আমি সেই জায়গায় আসছি। এবার আমি একটা গানের কুলি আপনাকে শোনাতে চাই। আচ্ছা, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী, মানে নৌকা ছাড়া উপায় নাই। প্রশ্নটি হলো যে এই নদী ওনারা রক্তের নদী বয়ে দিয়েছেন। এই যে মানুষের অগণিত মানুষের যে রক্তের নদী বয়েছেন, সেই রক্তের নদী পার হয়ে যাওয়ার মতো অবস্থা নাই, যে কারণে আমাদের এই সামাজিক সম্পর্কটার যে বন্ধন সেটা কিন্তু ছিন্ন হয়ে গেছে। এখন এই সামাজিক আমি বলি শেষ করি, এই বন্ধনটা ওনারা আমিও মনে করি যে বিএনপি যদি একা আন্দোলন করত, এই জ্বালাও পোড়াও ভাঙচুর পেট্রোল বোমা এই আন্দোলন করতো কিনা আমার সন্দেহ আছে। কিন্তু ওনারা ওনাদের পেয়ারে দোস্ত আকুমে চাঁদ দিলকে টুকরা বিএনপি কে জামাতকে আর ভুলতে পারেন না। এখনো মির্জা ফখরুল এই কয়েকদিন আগে আপনি 24 জানুয়ারি বলেছেন এই স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে জামাত বিএনপির সাথে আছে এবং থাকবে। আচ্ছা, তুমি যতই কাজ করো, যতই এই যে একটা কথা একটা আছে না, শ্লোক আছে না, মেরেছো কলসির কানা তা বলে প্রেম দেব না। ওনারা কিন্তু সেই প্রেমে গদগদ হচ্ছেন জামাতের এখনো। ভবিষ্যতে তাই হবে। যে কারণে আমি একটা ঘটনা বলি আপনাকে, মানুষ যখন বুড়ো হয়ে যায় তখন কুজো দিয়ে হাঁটে, আর কুজোর ইচ্ছা হয় চিত হয়ে শোবার, কিন্তু তার কুজের কারণে সে আর চিত হয়ে শুতে পারে না। ঠিক বিএনপির এই অবস্থা দাঁড়িয়েছে, এখন কিন্তু ওনারা কুজো হয়ে গেছেন, এখন তাদের ইচ্ছা হয় আন্দোলন করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু তাদের সেই সুযোগ একটা ছবি দেখেছি, হিন্দি ছবি, সেখানে নদীতে যায় পুজো করছে যে ভগবান আমাকে তুমি গুজো থেকে সোজা করে দাও। পিছিয়ে দিয়ে আর একজন যা লাথি মেরেছে আর উনি সোজা হয়ে গেছে। এখন সে অবস্থা ওনাদের হয়েছে, একটু আগে বলেছে জমাতকে আমরা সাথে রেখে যে করে শেষ জমাত করেছে, আমরা করি নাই। কিন্তু আমার বন্ধুবরকে বলতে চাই যে আপনারা যাদের কিনে 2014 সালে ইলেকশনটাকে মানে এটার কি বলে একটা রূপ দিলেন, ইলেকশনের নিলেন বা রূপ দিলেন, সে বন্ধুবর জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদের ছবি, রোশনের সাথে ছবি দেখা যাচ্ছে এখানে, যে একটি গণতান্ত্রিক সরকারকে বন্দুক জুড়ে মানে ক্ষমতা নিয়ে নিল, ক্ষমতা থেকে সরাই দিল, এবং মিলনের মতো একটা লোককে হত্যা করল। তাকে নিয়ে জোট করতে পারলে জামাত তো কে বন্দুক জুড়ে মানে ক্ষমতা নিয়ে নিল, ক্ষমতা থেকে সরাই দিল, এবং মিলনের মতো একটা লোককে হত্যা করল। তাকে নিয়ে জোট করতে পারলে জামাত তো
পাকিস্তানি আর্মিকে সাপোর্ট দিছে বাংলাদেশের যাই বিরুদ্ধে হোক, মানে আমরা এটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আমি ফারুক ভাইয়ের কাছে আসার আগে সাধারণ ভাইয়ের কাছে আরেকটি কথা, যেটি ফারুক ভাই এর আগে একটা ইয়ে করলেন যে আপনি হয়তো তাকে দাওয়াত দিতে চান, কিন্তু আপনার মুরব্বীরা নাখোশ হবেন বলে আপনি দাওয়াত দিচ্ছেন না। সেটি প্রসঙ্গে আমি একটু আপনার কাছে শুনবো যে সেই মুরব্বীর ক্ষেত্রে আপনি কি বলবেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশ। বিরতির আগে জনাব শাহজাহান খান আপনার কাছে জানতে চাইছিলাম যে অন্য কোন পার্টির হাই অফিসিয়াল বা আরো কোনো নির্দেশে, কোনো মুরব্বীর নির্দেশে বা মুরব্বীকে খুশি করার জন্য দাওয়াত দিচ্ছেন, এরকম কোনো কারণ আছে কিনা? আচ্ছা, আপনি যখন দাওয়াত দিলেন আমাকে, হ্যাঁ, আমি যখন শুনলাম জয়নাল আবেদিন ফারুক এখানে আসবেন, জি, আমি কি দ্বিধা করেছি? না না। ঠিক একই অবস্থায় উনি যদি আমার বাসায় যেতে চান, আমি এখনই ওনাকে দাওয়াত দিচ্ছি। আচ্ছা, আমি যাব, আমি 24 তারিখ আগে যাব। আমি এর মধ্যে কোনো অন্যথা খুঁজে পাই না। এইটুকু বলতে চাই, সামাজিক বন্ধন এটা মানুষের একটা ভিন্ন জিনিস, এটা একটা মূল্যবোধের বিষয়। এই সামাজিক মূল্যবোধ অনেকটা হারিয়ে ফেলেছেন। আমি আবার বলতে চাই, জামাত, রাজাকার, আলবদরদেরকে নিয়ে যারা রাজনীতি করবেন তারাই সামাজিক বন্ধন, সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, মানে সকল ধরনের মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, সমস্ত মূল্যবোধ হারিয়ে ফেলেছে। সুতরাং আমি সামাজিক বন্ধন মনে করি এটা একটা ভিন্ন জিনিস, রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। আমি খুব আশা করব সামাজিক বন্ধন যে কথা বলছেন আমি ওনার সাথে একমত। বঙ্গভবন থেকে মহামান্য রাষ্ট্রপতির চিঠি আমি ঈদের একদিন আগে পাই, এবার পেয়েছি ঈদের 2 দিন পরে। আজকে দেখেন প্রত্যেকটা মিশনের নেতৃবৃন্দ যা দেখা করে, মাননীয় রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বেগম খালেদা জিয়া। আমি আপনি গেলে অসুবিধাটা কোথায়? না, সেটা তো অসুবিধার কথা উনি বলেন না, উনি বলছেন যে এটি না, এটা তো আমি আপনি দাওয়াত দিলে যাব, আপনি আমার দাওয়াত দিলে সেটি হতেই পারে। আমি ফারুক ভাই, আমি এটা কোনো আপনি বলেন, আপনি একজন বিবেকবান মানুষ। আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনাদের নেত্রীর ছেলে কুকু যখন মারা গেল, প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা তার বাসায় গেলেন, দরজাটা পর্যন্ত খুললেন না, এইটা কি? এর জন্য অবশ্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দুঃখ প্রকাশ করেছে। আমি এটা উত্তর দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনার মাধ্যমে আমার মানে বিনীত একটা কথা রইল এই প্রসঙ্গে, একটা ছোট্ট, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সরকার প্রধান, আপনি কার মেয়ে দেখতে হবে, শুধু আওয়ামী লীগের সভানেত্রী না। সেদিন যখন অবরুদ্ধ অবস্থা গুলশান অফিসে তার ছেলেটা মারা গেল, সেদিন আমরা 2 ঘন্টার জন্য, 4 ঘন্টার জন্য হলো আপনি তার বেষ্টনীটা অবরোধটা উঠাই দিয়ে সেখানে যাইতেন? এই প্রশ্নটা কি রাখতে পারি বিনয় সহিত? না, অবরুদ্ধ ছিল, অবরোধ উঠায় নাই, এই প্রশ্নটা আসে এই কারণে। এই জন্য আপনি বলছি যে আমরা দুঃখ প্রকাশ করেছি। অবরোধ ছিল, উনি অবরুদ্ধ অবস্থা ছিল। আপনি খেয়াল, আপনি দেখেন, আমি ভুল বলছি না, আপনি দেখেন অবরুদ্ধ অবস্থা ছিল, মানে অগাস্টের তখন আমাদের ইয়ে চলছে না, অবরোধ চলছে না, অবরোধ ছিল, কিন্তু অবরোধ তো তুলনা, অবরোধ ছিল এবং উনিও অবরুদ্ধ ছিলেন। ওনাকে তো আস্তে আস্তে সব দিল, আপনারা তো বললেন সমস্ত নেটওয়ার্ক দিল। এই আপনাকে আরেকটা কথা বলি, ভারতের রাষ্ট্রপতি যখন এলেন, আপনারা হরতালের অজুহাতে, আমাদের হরতাল ছিল না, জামাতের হরতাল ছিল। যাই হোক, তাহলে কি জামাতের সঙ্গে কি সখ্যতা? জামাতের হরতালের অজুহাতে আপনারা তার সঙ্গে সাক্ষাৎ, সেটা অন্য প্রসঙ্গ। আমরা একটু প্রশ্নে ফিরে আসি। জনাবউদ্দিন ফারুক, আপনারা এখন সংসদে নেই, সেভাবে রাজপথেও নেই, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আসলে এখন কি? পুলিশ ও প্রশাসনের বাধার কথা আপনারা মাঠের কর্মসূচিতে বলে থাকেন, অথচ 5 বছর আগে রাজপথে আমাদের নেতৃত্বে মরিয়া অবস্থায় বিএনপিকে দেখেছি। বিএনপির আর সেই অবস্থানে থাকতে পারছে না কেন? সংক্ষেপে একটা কথা বলতে চাই, মরিয়া হয়ে যেটা 2014 সাল থেকে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের সাথে উনি সম্পৃক্ত করে দিয়েছেন জামাতকে সাথে নিয়ে করাতে। এটা বিএনপি করে নাই, জামাত করেছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই এইটুকু, যে আমরা জোট করেছি, জোটগত আন্দোলন আমাদের ছিল। এখন আমরা মরিয়া কেন হই না এটা প্রমাণ। এই 2 দিন একটা এক্সাম্পল দিই। আমি একটা নির্বাচনী এলাকার সভাপতি, আমার সেনবাগ উপজেলা, সেখানে একটা নির্বাহী কমিটির মিটিং 101 জন, একটা কমিউনিটি সেন্টারে, বাইরেও না, অনুমতির জন্য আগের দিন চিঠিও দেওয়া হয়েছে, অনুমতি অবহিত বলা করা। পরের দিন 10টার সময় আমাকে জানালো আপনি এখানে মিটিং করতে পারবেন, বদ্ধ করে, এক্সিকিউটিভ কমিটির মিটিং অফ দ্য পার্টি। তাহলে আপনি বলেন, আমি প্রশ্নটা একটু আপনার অনুমতি নেই, এই প্রশ্নটা একটু সাধারণ ভাইকে করতে পারি, যে সাধারণ ভাই এইটা কিরকম, কি এটা কি হয়? আপনি মিটিং কেন করতে পারবে না? আমাকে 10টা বলে যে হাই কমান্ডে নিচ্ছে। আমি মাননীয় প্রাইম মিনিস্টার জানে না, এসপি জানে না। আই টক টু এসপি, তাই নাকি? দ্যাটস দ্য নাম।
হোয়াট ইজ দিস? এটা কি আপনাদের মানে কেন জনপ্রিয়তা এই- বাড়বে? আমার কথা হচ্ছে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে রাইট ফোরামে যথাযথ ফোরামে কথা বলতে পারেন এবং আপনারা না আমরা এই সভা বলি কিন্তু আমাদের উত্তর আমাদের আমাদের এটি তো এমন ওই জন্য সময় আমরা গেছে মরিয়া হয়ে কিছু করতে পারি না। না মরিয়া হয়ে শোনেন আমি একটা কথা বলি ওই জন্যই তো বলেছি কুজোর দল হয়ে গেছে কারণ ঠিক আছে, দেখা এই যাবে। বাঙালি জাতি কারফু ব্রেক করে আন্দোলন করে নাই সেদিনকার এই দিন আর বাঙালি এই বাঙালি তো আপনার না, কিন্তু সাধারণ ভাই এই বিভিন্ন উদাহরণটা একটু এরকম অত্যাচার না যে নির্যাতনকে তখন তো আমরা উপেক্ষা করে তখন তো আমরা শত্রুদের আলাদা দাবি করতে আদায়ের পারতাম, কিন্তু আন্দোলন করেছে বিএনপি আওয়ামী লীগ তো ওনাদের মানে আলাদা, ওনারা তারা স্বীকার আলাদা করুক আর না চামড়া করুক আপনি একটা কথা বলেন যেই জনগণকে বা যেই জনগণের জন্য যেই জনগণকে নিয়ে সাথে নিয়ে যদি আপনি আন্দোলন করবেন তাদেরকে মেরে কবর পুঁতে দিয়েছেন তারপরে বলবেন হে জনগণ জাগো না, ঠিক তোমাদের আছে, নিয়ে সেটা তো আমরা আন্দোলন জনগণ সেই করি সিদ্ধান্ত সেই নেয়, জনগণ সেই জাগবে জনগণ সেই সিদ্ধান্ত ঠিক নেয়, আছে, কিন্তু সে- ওনারা এই জনগণ একটা- জাগে না না, জনগণকে খালেদ ভাই, সেই সিদ্ধান্ত এবং তারা সেই নিতে দেন। কারণেই না, না, ওনাদের জনগণ এখন সেই মুখ সিদ্ধান্ত রক্ষা নেয়, একটা নিরপেক্ষ মানুষের কাছে নির্বাচন করতে- দিয়ে দেন। জি, জি। ওনাদের নাই মুখ না রক্ষা। ঠিক আছে আপনি আমাকে কুজোর দল বলেন আপনি আমার পদক কাড়ে নেন আমার কবর উঠায় নেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা এইসব কাজ করছেন যারা সংরক্ষণকারী তারা অপমানিত হচ্ছে যাদের পদক নেওয়া হচ্ছে তারা অপমানিত হচ্ছে না আপনি যেটা বলছেন যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা উচিত আপনি সাধারণ ভাই একটা জাতীয় বাংলাদেশের জাতীয় Cabinet পতাকাবাহী গাড়িতে আপনি চলেন আপনার আল্লাহ সে মর্যাদা দিয়েছে আপনি একটু খবর নিয়ে দেখেন একটা নিরপেক্ষভাবে আমরা জমাত নিয়ে জোট করেছি আমরা খারাপ আমরা সে সব আমি আপনার কথা মেনে নিলাম কিন্তু খারাপের পরেও তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহত্তম রাজনৈতিক দল ক্ষমতায় ছিল এবং আপনারা বলছেন যে আমরা ক্যান্টনমেন্টের জন্ম নিয়েছি ক্যান্টনমেন্টের জন্মের বিবরণটা একদিন বসে দুজনে আলোচনা করি বিশদ সময় দেন আমাদেরকে যে আমরা কোন মুহূর্তে কি কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল জন্ম দিলেন কিন্তু আজকে আপনি প্রমাণ দেন যে আমাদেরকে কোন কাজটা আপনারা আমাদেরকে মিটিং করতে দিচ্ছেন সভা করতে দিচ্ছেন আজকে আমি একটা পত্রিকা দেখলাম লেখক কলামিস্ট লিখেছে যে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে 300 লোক নিয়ে প্রতিবাদ সমাবেশ অনুমতি না পাইলে কি করব অনুমতি চাই সরোয়ার্দী উদ্যানে হয়তো দেওয়া হয় না অনুমতি চাই কি বলে কোথায় না, 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 কোথায় দেওয়া হবে আপনারা- বলেন। আপনারা একদিন সরোয়ার্দী আগে দেন উদ্যানে বা সন্ধ্যার আগে সভা সকালে করেছেন দেন তো? না, কিন্তু সেই করেছেন। সভা তো করেছেন কিন্তু করেছেন। অনুমোদন দেওয়া তবে হয় একটা সবই। কথা আমি জি, বলতে চাই স্বাভাবিক। যে ওনারা যেমন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন রাষ্ট্র ক্ষমতায় থেকে কি করেছেন না করেছেন সেই বিচারে আমি যাব না শুধু এটুকু বলি মুসলিম লীগও কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং মুসলিম লীগের ভুল ত্রুটির কারণে যে পরিণতি হয়েছে সেই পরিণতি ওনাদের তো ভোগ করতে হবে ওনারা মানে যতই বলুক মুসলিম লীগের পরিণতি বিএনপি কে ভোগ করতে হবে। অবশ্যই কেন না, কারণ কেন ভোগ করতে হবে ওই যে বললাম জি, আপনি আমার ভাইকে আমার বাবাকে আমার বোনকে হত্যা করেছেন আমি কি নীরব বসে থাকবো এই যে হত্যাকাণ্ড একটা দুইটা নয় 92 জন ড্রাইভার হেল্পার 17 জন পুলিশ 3 জন বিজিবি জওয়ান আর 2 জন মুক্তিযোদ্ধা 2 জন ব্যাংক আপনারা কি এটার বিচার করতেই থাকবেন? রিকশা তো শ্রমিক বিচার মানে এটাকে বিচার করতেই থাকবেন। শিশু রসাতলে নারী যাবে। মা বাবার কোলে না, কন্যা এটাকে বিচার করতেই থাকবে এই যে- সাজান ভাই। বিচার তো হবেই এই বিচার এই হবে বিচার না। করতে সেটা করতে বিচার দেশ- আপনি যদি না, মনে সে বিচার করেন আদালতে হোক আদালতের বাইরেও কি আদালতে হবে হবে, no। আর সেটা তো আদালতের আদালতের বাইরে বাইরে তো- আদালতের শুনে, বাইরে আদালতের বাইরে তো হবে এগুলো না। আদালতে বিচার হবে আদালত এবং তো এই বিচার তাদেরকে ভোগ করতে হবে এই কারণে নিয়ন্ত্রিত আদালত যদি হলে এটা হবে না। হত্যাকাণ্ড আদালতকে জিয়াউর আমরা রহমান- না, কিন্তু জিয়াউর রহমান মানি, নিহত হওয়ার আদালতকে পরে কিন্তু বিচার নিয়ন্ত্রিত যদি আদালত একটা বলতে আপনি বিচার কি করেছেন বোঝাচ্ছেন না? ওনারা তো আমি বিচার করেছেন। নিয়ন্ত্রণ আপনি তো বেশ আমারটা কিছু ধরবেন ওনারটা সেনাবাহিনীর ধরবেন না লোকদেরকে আমার জি, কথা হলো বিচার ওনাকে করে প্রশ্ন ফাঁসি করেন দিয়েছেন। যে বিচার আওতায় নিয়ে নিরপেক্ষভাবে বিচার হোক বিচার আমি মানি ব্যাস, কিন্তু নিরপেক্ষ ওই যে বিচার কথা। আপনার কাছে কোনটা না আমি বুঝতে চাই যদি বিচারটা আপনার পক্ষে আসে? হ্যাঁ না আমি পক্ষের কথা বিপক্ষের কথা বলছি না আমি এখনো না, নিরপেক্ষ মনে বিচার করি কোনটা? যে এখনো বিচার বিভাগ পুরো স্বাধীন হতে পারে নাই কারণ আমি সম্পূর্ণভাবে সম্মান রেখে আমাদের চিফ জাস্টিস বাবু সুরেন্দ্র কুমার সিনহার কথাগুলো অতীতে যে কথাগুলো বলেছেন সেটা পত্রপত্রিকা আসছে আমি বলতে চাই যে এখনো যদি নিয়ন্ত্রণ রেখে বিচার করা হয় সেই বিচার আমরা মানতে পারি না আমার মনে হয় যে কারণ আপনার- আমি আপনারা মনে করি কিন্তু- যে আমাদের উপর এবার- দোষারোপ করে কোনো ও লাভ ভাই, হবে না লাভ হবে এটা উনি বলছে বিচার করতেই থাকবে শুনেন, আপনাকে একটা যে কথা বলি। জাসদের 30,000 আমরা মনে হয় লোককে যে- হত্যা করে সে ইনু সাহেব আজকে আপনাদের পার্টনার তাদের কোথাও অন্যায় হয় না
আর জামাতে ইসলাম না, কিন্তু এখন বিচার হচ্ছে, কিন্তু সে বিচার মেনেও নিচ্ছে। কিন্তু ইনু সাহেবকে তাহের সাহেবকে হত্যা করা হয়েছে ক্ষমতার পর, সেগুলো নিয়ে আলোচনা করেন। তাহের সাহেবকে কেন হত্যা করা হয়েছে? ইনু সাহেবকে অনেক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইনু সাহেব আনোয়ার হোসেনকে বিএনপির কথাই বলছি, তারা তো বিএনপির বন্ধু ছিল না, বিএনপির বন্ধু ছিল না, তো বিএনপির শত্রু আওয়ামী লীগের চিরকালই বন্ধু করে নিয়েছে, বিএনপির শত্রু তো আওয়ামী লীগের চিরকাল বন্ধু। আপনার কথা একটা কথা জবাব দিই। আমরা একটু বিরতি নিয়ে আসি। নিরপেক্ষ এই কথা বলতে হবে, নিরপেক্ষ বিচারের কথা বলেছেন। জি, আপনি কিন্তু জানতে চেয়েছেন নিরপেক্ষ বিচারটা আপনার পক্ষে গেলে নিরপেক্ষ হবে মনে করেন? কিন্তু আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চেয়েছিলাম সেটি আপনি বলেন। কিন্তু আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা আদালতের বাইরে বিচার করবেন কিনা। এটা এখনো বলতেছি না, এখনো বাইরে বিচার বলতেছি, আদালতের বাইরে সব বিচার হবে, গুমের বিচার হবে, আদালতে বিচার হবে, যদি গুমের সেটা না বিচার হবে, হত্যার বিচার হবে, কিন্তু ফারুক ভাইয়ের বিচার হবে, কিন্তু ফারুক বন্ধুর হত্যাকারীদের কিভাবে আমরা ফাঁসি দিলাম? সময় ঠিক আছে, কিন্তু হত্যাকারীদের তো আনতে পারেন না, আনেন না, আনা বিচার করেন না। কমিটি যে বৈঠক করতে পারলো না, ওই কিভাবে আমরা ফাঁসি দিলাম? সময় ঠিক আছে, কিন্তু হত্যাকারীদের তো আনতে পারেন না, আনেন না, আনা বিচার করেন না। কমিটি যে বৈঠক করতে পারলো না, ওই বিচার করা হবে। ওনাদের একটা কথা স্মরণ করে দিই ফারুক ভাই, আপনি দয়া করে পরে উত্তর দিয়েন। বলেন। সেটা হলো, আপনি এখন নিরপেক্ষ বিচারের কথা বলছেন, আপনি নিরপেক্ষ বিচারের রূপরেখা বলেননি। এই কথাটা স্মরণ করে দিতে চাই, যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল তখন বলেছিলেন আমরা আন্তর্জাতিক, এখনো বলবো, আন্তর্জাতিক মানের এখনো সে কথাই বলবো, এখনো আপনারা এখনো সে কথা বলেন। আমার মনে হয় যদি সেই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো হয়ে থাকে। আমার কথা শুনেন, আমার কথাটা শেষ করেন, আপনি বলেন, আপনি যখন বলবেন আমি বলবো, পরে বলবো। ঠিক আছে, আপনি নিরপেক্ষ বিচারের যেমন রূপরেখা দেননি, একইভাবে রূপরেখা দেননি যে আন্তর্জাতিক বিচারের রূপরেখা কি, সেই কথাটাও কিন্তু আপনারা বলেন। যাই হোক, সুতরাং ওনারা আশা করছেন কথা বলে লাভ নাই। না, নিরপেক্ষ বিচারের রূপরেখা ওনারা দেন নাই, কিন্তু আমি মনে করতে পারি যে গুম খুনের কথা জয়নুল ফারুক ভাই বলছিলেন, কোন গুম খুনের ক্ষেত্রে সবাই যারা মানে আত্মীয় স্বজন আছে তারা বলছে যে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তাদেরকে সোপর্দ করুন, তাকে বিচার করুন। সেইটিতেও আমরা আসলে খুব বেশি সাড়া দেখি না, প্রতিটি গুম খুনের ক্ষেত্রে তাই হচ্ছে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি শাহজাহান ভাই এবং জয়নুল ফারুক ভাই আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব জয়নুল ফারুক, আমি জনাব শাহজাহান খান আপনাকে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তো আমার প্রশ্ন হচ্ছে যে এক নেতা এক পদ নীতির আলোকে সর্বশেষ নারায়ণগঞ্জ বিএনপির প্রধান থাকতে কেন্দ্রের পদ ছাড়তে যাচ্ছেন তৈমুর আলম খন্দকার। এই নীতি আপনি কিভাবে দেখছেন? দল কতটা উপকৃত হচ্ছে? কেন্দ্র ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ার একটি অবস্থায় পড়ছে কিনা? আসলে বিষয়টা হলো, একটা সম্মেলন সফলভাবে হয়েছে। ধরে নিন কাউন্সিলর সর্বময় ক্ষমতা চেয়ারপারসনকে দেওয়া হয়, যেটা আমি দেখেছি আমাদের দলের যেটা হয় সেটাই আমরা করেছি, এবং সেটা সকলের মতামতের ভিত্তিতে যে ডিসিশনটা হয়েছে কাউন্সিলে, যে এক নেতার এক পদ, আসলে অনেক নেতার পদ ছাড়া হয়ে যায়, পদ পায় না, সেই কারণে এক নেতার এক পদ রাখাটাই সিদ্ধান্ত গৃহীত হয়। তো এই কারণে আমি আমার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সভাপতি ছিলাম, এই সিদ্ধান্তের পর আমি এটা ছেড়ে দিয়ে উপদেষ্টা পদ রেখেছি। তো সকল নেতাই যদি এটা অনুসরণ করেন এই নীতিটা, তাহলে যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম রাজনীতিতে আবার আসছেন ছাত্রদল যুবদল থেকে, তারা জায়গা পাবেন, স্থান পাবেন। সেটাকে আমি মনে করি স্বাগত জানাই। এটা আমার দলের একটা সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি। এবং যারা এখনো দুটো পদ নিয়ে হয়ে পড়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন? ঢাকা কেন্দ্রিক হয়ে পড়ার দল না, এটাকে আমি শুনেন, রাজনীতি করি দীর্ঘদিন, এই দল এর সাথে আছি, এটা ঢাকা কেন্দ্রিক বলে আমি, তৈমুর আলম তো নারায়ণগঞ্জে রাজনীতি করেন না, তৈমুর আলমের উদাহরণ দিয়েছেন, কিন্তু ঢাকা কেন্দ্রিক তো কমিটি হয় নাই। সকল বিভাগের সকল জেলার অনেক নেতাই তো আমি দেখেছি ভালো ভালো স্থান পেয়েছেন, সে কারণে এটাকে আমি ঢাকা কেন্দ্রিক বলতে পারি না। শাহজাহান ভাই, আওয়ামী লীগের নির্বাচন নিয়ে আসি। আওয়ামী লীগের কাউন্সিল আগামী মাসেই, পরের জাতীয় সংসদ নির্বাচন মাথা রেখে নতুন কমিটি করা হবে বলে আমরা জেনেছি। 2014 সালে বিএনপিহীন জাতীয় নির্বাচন হয়েছে, পরের নির্বাচন কিরকম হবে? আপনাদের কমিটি কিভাবে কাজ করবে বলে আপনাদেরকে তৃণমূল পর্যায় থেকে বলছেন? আমরা বিএনপি কাউন্সিল দেখলাম কিভাবে হয়েছে, তাদের নিজস্ব ব্যাপার। আওয়ামী লীগ কিন্তু সবসময় একটা নির্বাচন, সভাপতি, সাধারণ সম্পাদক, প্রস্তাব, সমর্থনের মধ্য দিয়ে কিন্তু এটা হয়। এবং পরবর্তীতে শুধু আওয়ামী লীগ না, প্রায় বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন বলেন বা বিভিন্ন সংগঠন বলেন, বিভিন্ন ফেডারেশন বলেন, আমি তো একটা ওই যে পরিবহন শ্রমিক ফেডারেশন করি, এই বিভিন্ন সংগঠন দেখেছি যে প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়, তারপরে তারা অন্যান্যদেরকে নিয়ে বসে একটা কমিটি প্যানেল সাবমিট করে, ওই প্যানেল পক্ষে বিপক্ষে একটা
মতামত নিয়ে সেই প্যানেল অনুমোদন হয়। তবে এটা ঠিক যে জনসংখ্যা বাড়ছে, তারপরে আপনার দলের পদ বাড়ছে, আর বেশি নেতা তো অ্যাকোমোডেশন দেওয়ার জন্য বিভিন্ন পদ দিতে হয়, কিন্তু 591 জনের কেন্দ্রীয় কমিটি, এটা একটা অবাক সাজান ভাই, বিষয়ের ব্যাপার। আমি তবে আওয়ামী লীগের কাউন্সিলটা নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি এটা এবারে যে প্রস্তাব আসছে, যতটুকু আমার পত্রপত্রিকায় দেখেছি বা শুনেছি আমাদের যে নেতাদের মুখে, 81 জনের হয়তো একটা কমিটি হতে পারে। এই কিছু পদ বাড়বে, আমি আগেই বলেছি যে মানুষ বাড়ছে, তারপরে আবার কাজ বাড়ছে, পদ বাড়বে, এটা তো স্বাভাবিক। সাজান ভাই, বিএনপি আগামী নির্বাচনে থাকবে কিনা আপনার কাছে কি মনে হয়? সেটা তাদের ব্যাপার। আমি একটা জিনিস আপনাদের বলি, বিএনপি থাকলে কি আপনার নির্বাচনী স্ট্র্যাটেজি একরকম হবে, না থাকলে আরেক রকম হবে? নির্বাচন সংবিধান অনুযায়ী 2019 সালে নির্বাচনী কৌশলে করে পরিবর্তন করতে হয় কিনা? নির্বাচন হবে, এবং নির্বাচন ওই 2019 সালের বোধহয় 12 জানুয়ারির আগেই, 3 মাস আগেই নির্বাচন, একটা নির্বাচনকালীন মন্ত্রিসভা, তারপরে শেষের আগে নির্বাচন। নির্বাচনী কৌশলে কোনো পরিবর্তন করতে হয় কিনা? নির্বাচনের কৌশল তো নির্বাচনের সময় ঠিক হবে, এখন তো আর ঠিক করা যাবে না। বিএনপি আসবে, ধরেন আমি জানি যে আপনি আপনার যে ভোটাররা আছেন, আপনি একটি সারা দেশের মন্ত্রী হলো, আপনার ভোটারদের আপনি অনেক খোঁজ খবর রাখেন। আপনার মধ্যে কি কোনো পরিকল্পনা কাজ করে না যে নির্বাচনের ক্ষেত্রে? কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে নির্বাচনের জন্য প্রস্তুত হন, সেটি কাজ করে কিনা? এই যে একটা জায়গায় কিন্তু এইটা নিয়ে একটা ভ্রান্তি দেখা দিয়েছে। জি, প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উনি অগ্রিম নিজেদেরকে প্রস্তুত করার জন্য, আমি বলছি এইটা পরিষ্কার 2019 সালের সামনে রেখে আপনি কোনো যদি আমরা প্রস্তুতি না নেই, জনগণের সঙ্গে যদি সম্পৃক্ততা না বাড়াই, আমার এলাকায় যদি কাজের পরিমাণ না বাড়াই, তাহলে তো আমার একটা বিচ্ছিন্ন হয়ে পড়ার সুযোগ। আপনি কি মনে করছেন? আমি জানি যে আপনার একটা পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার মধ্যে কি বিএনপি নির্বাচনে আসছে না নাই? আমরা মনে করি বিএনপি যদি গণতান্ত্রিক দল হয়ে থাকে এবং একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনায় বিশ্বাস করে থাকে, তাহলে বিএনপি নির্বাচনে আসবে, এটা আমরা বিশ্বাস করি। এখন সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি জয়নুল আবেদিন ফারুক ভাইয়ের কাছে জানতে চাইবো, আমরা একটা বিরতি নিচ্ছি, যে বিএনপি আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত কিনা, বিএনপি নির্বাচনে আসলে সেটি কিরকম ভাবে সে আসতে চায়। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে, জনাব জয়নুল আবেদিন ফারুক। আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চাইছিলাম যে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা, সেটি কিরকম নির্বাচন বা কি ধরনের প্রস্তুতি? আমরা নির্বাচন বিশ্বাসী একটি রাজনৈতিক দল, সেটি বিশ্বাস রাখা তো শক্ত, সেই বিশ্বাস রাখার জন্য অপেক্ষা করছি। জি, যে ভুল 2014 সালে বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার করেছেন, আমি আশা করব শাহজাহান খানেরা আবার সেই ভুলে আগাবেন না। দয়া করে নির্বাচনটা সংবিধানের অধীনে হোক, যে সংবিধান পরিবর্তন করা যায়, সেই সংবিধানে একক সংখ্যাগরিষ্ঠতা ওনাদের আছে। যে কোনো মুহূর্তে এটাকে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে কোনো পদক্ষেপ নিলেই বিএনপি নির্বাচনে যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, এই 2014 সালে নির্বাচন সংক্রান্ত বিষয়ে সমাধান করার জন্য জাতিসংঘের দূত এসেছিল, সেই কমিটির সদস্য আমি ছিলাম, সেখানে আলোচনাও আমি দেখেছি, সেখানে আশরাফ সাহেবও আলোচনা করেছেন, আমাদের ফখরুল সাহেবও আলোচনা করেছেন, মোশাররফ সাহেব আলোচনা করেছেন। সেখানে একটা সমঝোতা আমরা বুঝতে পারি নাই, কেন যে আপনি সংবিধান আওতায় নির্বাচন করতে চান, আমরাও সংবিধান মানি, আপনিও মানেন, কিন্তু সংবিধান পরিবর্তন করা তো যায়, আসেন না সব রাজনৈতিক দলের অংশগ্রহণ। আপনার অনুমতি আমি একটি কথা বলি যে 2006 সালে যখন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল, তখনও কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন করা সম্ভব হয় না। আপনার নিশ্চয়ই মনে থাকবে যে ইয়াজউদ্দিন সাহেব কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দায়িত্ব দিয়েছিলেন? ঠেলে নিচ্ছেন কেন? না, আমরা 2006 সালে ইয়াজউদ্দিন সাহেব মারা গেছেন, আল্লাহ বেহেশতে নেক, কিন্তু একটা জিনিস হলো যে তখন অবস্থাটা আমাদের কি ছিল, উত্তরটা উনি দিবেন। আমাদের অবস্থা লগি বইটা দিয়ে মানুষ মাইরা সেই মরা মানুষের উপর নৃত্য করার প্রবণতা দেখার পরও বাংলাদেশে আরেকটি সুষ্ঠু নির্বাচন হবে, ইয়াজউদ্দিনকে দিয়ে তারা মেনে নেবে, কোনোদিনই নিবে না। সেটার জন্য আমরা বলছি যে আবারও একটি যদি 2017 কথা বলছেন, না অবশ্যই 28 অক্টোবর কথা বলছেন, তো সেই ক্ষেত্রে তো আমার কথা শেষ হতে দেন। সেখানে আমি মনে করি যে যদি 2017 হোক 19 হোক, তারা ক্ষমতায়, নির্বাচন তারিখ তারাই নির্ধারণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটা বৃহত্তম রাজনৈতিক দলকে যদি আওয়ামী লীগ মনে করে নির্বাচনে নিয়ে আসবেন, তাহলে তাদের কাছে
ফারুক ভাই, আমি সাজাবের কাছে যাওয়ার আগে দুটো সরল প্রশ্ন করতে চাই। আমার যতদূর মনে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন যে আপনি আসেন আমার বাসায় এটা আলোচনা করি। তিনি প্রস্তাব করেছিলেন যে আপনারা 5 জন করে, আপনি তো ওদিকে নিয়ে যাচ্ছেন, আমি সেদিকে তো আসতেছি। আপনি 5 জন করে মন্ত্রিত্ব দিয়ে লাভ কি? ক্ষমতার চাবিকাঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সংসদীয় রাজনীতির সকল ক্ষমতা সরকার প্রধানের কাছে। এখনো যদি সরকার প্রধান মনে করেন বিএনপি কে নির্বাচনে আনবেন, শাহজাহান খানের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, আমার সাথে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতা হবে, তাহলে আমি মনে করি যে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের দলের যে অভিপ্রায় সেটা হলো গ্রহণযোগ্য একটা নির্বাচন। আমি এই জিনিসটাই বুঝি না যে বিএনপি কেন আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি রাখে, কারণ গ্রহণযোগ্য নির্বাচন হলে আওয়ামী লীগ হেরেও যেতে পারে। অনেকদিন ক্ষমতা থাকে, সেটি ভালো না। একটা জিনিস হলো আমাদের তত্ত্বাবধায়ক সরকারের এই কনসেপ্টটাকে ধ্বংস করেছে কিন্তু ওনারা। আপনাদের তো উচিত ছিল রিস্টোর করা, আপনারা ওনারা যেটা করে সেটা ভালোটা করতেন। ও শুনেন, উনার দুষ্ট তাই বলে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, কিন্তু ঘরপোড়া গরু আমরা এই অবস্থায় আমরা মনে করি তত্ত্বাবধায়ক সরকারের এই কনসেপ্ট আর গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর তাছাড়া তো ফারুক ভাই তো রাজনীতি করবেন না, উনি বলেই দিয়েছেন। কেন ওই 24-এ উনি বলেছিলেন, 24 না এখানে, না এখানে না, এখানে বলছি না চুরি পরে চলে যাব, আমার মনে করা দিচ্ছে কয় রে পাগলা, মনে করিস না, হাগা লড়াইস না। আমি আজকে নিয়ে আসছি যেটা আমি বলছি এই প্রসঙ্গ, কিন্তু আমার ফারুক ভাই উনি বলেছেন, চ্যালেঞ্জ করেছেন যে আপনি যদি আমাকে দেখাইতে পারেন যে বেগম খালেদা জিয়ার একাধিক জন্মদিন, তাহলে উনি সেটিকে আজকে রিলেভেন্ট। আমি আজকে মনে করি কালকে থেকে উনি রাজনীতি করবেন, এটা ওনাকে দিয়ে দেবেন। এটা ঠিক আছে। আমি শুধু এটুকু বলতে চাই, খালেদা জিয়ার পাসপোর্টে আমাকে উত্তর দেওয়ার সময়, খালেদা জিয়ার পাসপোর্ট আমাদের সময় নাই, না আমাকে দিতে হবে, কিন্তু এটা নলে আমার দুঃখ থেকে যাবে। জন্মদিন আর তারই সই করা, অন্যগুলো বাদ দিলাম, আমি আরো 4-5টা ঠিক আছে। আপনি জন্মদাতা মার বাবা জানেন ওনার জন্ম কত 15 আগস্ট, অতএব উনি এটা ফেক কাগজ তৈরি করে নিয়ে আসে আমার সামনে প্রমাণ করলে আমি রাজনীতি ছাড়তে রাজি না। আমার নেত্রী 15 তারিখে জন্ম তারিখ 15 তারিখে, উনি ওনার আত্মীয় না প্রতিবেশী, উনি কি করে দেখলেন যে 15 তারিখে বেগম খালেদা জিয়ার জন্ম না? এই কাগজ ফেক। ওনারা এই যে মিথ্যা কথা বলা, নেতা কর্মী আমার মনে যে তাদের হাতে এটা ফেক কাগজ, আমি এটাতে রাজি না, এটাতে আমি গ্রহণযোগ্য কথা না। 2014 সালের 10 ফেব্রুয়ারি তারিখে বেগম খালেদা জিয়া স্টার পত্রিকার যে স্টেটমেন্ট, তাতে বলেছে আমি এক মিনিটে শেষ করব, কোন ডিস্ট্রিক্টে কতজন মারা গেছে। আমি তো সব পড়ে শোনাতে পারবো না, শুধু বলি সাতক্ষীরায় মারা গেছে 27 জন এক মাসে বলেছে। ওনাদের নেতা রহমতুল্লাহ পলাশ, President of Satkira district BNP said, I am sure that 27% were not killed in 1 month in my district. এবং এই জায়গায় আরো আছে, আমি সময় এই জায়গায় যে কথা ওনারা হলেন কি ওই যে দুই কান কাটা, তো এখন মিথ্যা কথা কইতে, কিন্তু আপনারা কি মাঝখান দিয়ে কিন্তু এটি শুধু আওয়ামী লীগের লোক। আচ্ছা, যে দলে নিজের দলকে বাদ দিয়া বাকশাল করতে পারে সেই দলের নেতা কর্মীরা তো ডিফেন্স দিবে। উনি কি আমার আত্মীয়? বেগম জিয়ার আত্মীয়, প্রতিবেশী, যে উনি দেখছেন যে বেগম জিয়া রাজনীতি করবেন না। আমি রাজনীতি আপনাকে যেহেতু আমি রাজনীতি করব, পরীক্ষা নিরীক্ষা করে যদি মিথ্যা বলি আজকে চ্যালেঞ্জ করি, এটা নিয়ে আরেকদিন আপনি বলেছেন, এটা নিয়ে আরেকদিন যদি প্রমাণিত হয় উনি আজকে আপনি আমি রাজনীতি করব। আপনি আমি যেটি বলতে চাই, সাজাদ ভাই আপনি রাজনীতি করবেন। সাজাদ ভাই আমি যেটি বলতে চাই যে আপনাদের এই অভিযোগ বা বিএনপি যেরকম দল সেটি শুধু আওয়ামী লীগ বুঝে, জনগণ বুঝে না। জনগণ বোঝে কি না বোঝে, জনগণের যখন ভোটের অধিকারের কথা হয় তখনকার সেই প্রসঙ্গে আপনারা কি করতে চান যে বিএনপি কে আনার জন্য, সেটি যদি একটু বলতেন। আমরা তো বিএনপি কে আনতে চাই রাজনীতি, এবং বারবার বিএনপি শুধু একটি দাবি করছে যে আপনারা দলে আপনারা সরকারের যে দাবি ওনারা করেছেন, দাবি ওনারা এখন করছে না, ওনারা বলছে সরকার প্রধান হিসেবে আপনারা থাকলে নিরপেক্ষ নির্বাচন হবে বাংলাদেশে, এবং এর জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য ভাই সেটি কি করতে হবে। আমরা যে সর্বশেষ উপজেলা নির্বাচন দেখলাম, আমরা যে সর্বশেষ উপজেলা নির্বাচন দেখলাম, এটা তো আসলে এরকম দেখি না। পৌরসভা নির্বাচনে বোঝা গেছে আপনারা আগামী পার্লামেন্ট নির্বাচন সুষ্ঠু করবেন না, দখলে যাবেন, সেটা এখনো ক্লিয়ার করেন। এই নির্বাচন হওয়ার আগে নির্বাচন কমিশন পত্রিকা লেখা শুরু করেছে, নির্বাচন কমিশন। আপনি আমার কথার পরে জবাব দেন। এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনের আগে একটা নির্বাচন কমিশন হবে, অবশ্যই। সেই কমিশন কিভাবে হবে আপনারা আসেন,
আচ্ছা। সেখানে বসে সেই কিভাবে কথা গাড়ি সেই বাজি- কথার গুরুত্ব দেওয়া হবে, চিন্তা সেই করবো। কথার গুরুত্ব দেওয়া হবে। আলোচনা কারণ করা- এর আগে বিএনপি নেত্রী যখন কিছু নাম দিয়েছিলেন সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে বলা হয়েছে, বা বিএনপি নেত্রী যে কথা বলেছেন সেই কথাকে সঠিক। গুরুত্ব দেওয়া হয়নি বলে বলেছেন, যে কারণ বিএনপি নেত্রী কিন্তু আসলে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলেন হ্যাঁ, নির্বাচন কমিশন গঠন করার এবং আগে, মহামান্য কিন্তু আমরা জানি না যে সে মতামতও তার দিয়েছে। কথা- তার মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয়েছে কিনা আমরা এখনো মহামান্য জানি না। রাষ্ট্রপতি এক দলের সঙ্গে তো কথা বলেন নাই, অনেক সকল দলের সাথে কথা রাজনৈতিক বলেছেন। দলের আচ্ছা, সঙ্গে আজকে কথা বলে আমরা- তার আজকে- কাছে উনি বলতে পারবেন যে কিসের ভিত্তিতে উনি করেছেন। আমি মনে করি একটা সমঝোতা যেটা বেশি অংশ হয়তো দাবি করেছেন তাদের ভিত্তিতে এটা আজকে আমরা করেছেন। শেষ করে দিয়ে আমরা আশা করব যে ঈদের পরের যে সময়টুকু আপনারা সময় দিয়েছেন সেজন্য আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। জনাব শাহজাহান খান, জনাব জালালউদ্দিন ফারুক, এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আইএমকাল এই সময়। শুভরাত্রি।